জানেন, আমেরিকার বাজারে সামান্য একটা পতনের ঢেউ কি করে ভারতের বিনিয়োগকারীদের হাজার হাজার কোটি টাকার লোকসান করে দিতে পারে? মানে বিশ্ববাজার, বিশেষ করে আমেরিকা, কিভাবে ভারতীয় স্টক মার্কেটকে এতটা প্রভাবিত করে? আজকের এই বিশ্লেষণে চলুন আমরা এই রহস্যের গভীরে যাই আর দেখি এর প্রভাব ঠিক কতটা পড়ে। চলুন একটু সময়টা পিছিয়ে দেখি। ফেব্রুয়ারি মাসের 10 তারিখ, মানে সপ্তাহের শুরু। তখন কিন্তু ইন্ডিয়ান মার্কেটের মুড বেশ ভালো ছিল। ইনভেস্টরদের মধ্যে একটা পজিটিভ ভাইব, আর বাজারও কিন্তু সেই দিকেই এগোচ্ছিল। এই যে দেখুন, 10ই ফেব্রুয়ারি নিফটি 50 ক্লোজ হয়েছিল 25,916 পয়েন্টেরও বেশিতে। এই সংখ্যাটাই কিন্তু যথেষ্ট এটা বলার জন্য যে মার্কেটে একটা স্ট্রং মোমেন্টাম ছিল। মানে সবকিছু দেখে মনে হচ্ছিল যাকে বলে ঝড়ের আগের শান্ত অবস্থা। তাহলে হঠাৎ করে এমন কি হয়ে গেল যে সেন্সেক্স ধুম করে 700 পয়েন্টের বেশি পড়ে গেল? এই প্রশ্নটাই কিন্তু আজকের আলোচনার মূল বিষয়। চলুন তো এই রহস্যটা ভেদ করা যাক। ওকে, তো চলুন প্রথমে দেখি পতনের ঠিক আগের সিনারিওটা, মানে বাজার ঠিক কতটা পজিটিভ ছিল। কারণ ওই অবস্থাটা বুঝলেই পতনের কারণটা আরও পরিষ্কার হয়ে যাবে। মার্কেট যে এত ভালো ছিল তার একটা বড় কারণ কিন্তু ছিল বিদেশি পোর্টফোলিও ইনভেস্টর, মানে এফপিআইদের ফিরে আসা। মানে এই বিদেশি সংস্থাগুলোই তো ভারতের বাজারে বড় সড় টাকা ঢালে। আর দেখুন, ফেব্রুয়ারির 10 তারিখ পর্যন্ত তারা ইন্ডিয়ান শেয়ার মার্কেটে প্রায় 11,641 কোটি টাকা ইনভেস্ট করেছিল। ভাবা যায়, এটা কিন্তু তাদের আস্থার একটা বিশাল বড় সিগন্যাল ছিল। আর এখানেই দেখুন খেলাটা কীভাবে ঘুরে গেল। একদিকে 10 ফেব্রুয়ারি, যেখানে বিদেশি বিনিয়োগকারীরা প্রায় 2,500 কোটি টাকার শেয়ার কিনছে, আর তার মাত্র কয়েকদিন পরেই 12-13 ফেব্রুয়ারির মধ্যে মার্কেটে শুরু হলো ব্যাপক সেল অফ। আর এর সবচেয়ে বড় ধাক্কাটা গিয়ে গেল আইটি সেক্টরের ওপর। এই যে ব্যাপক বিক্রির চাপ, তার ফলে কি হলো? সেন্সেক্স 700 পয়েন্টেরও বেশি পড়ল, আর নিফটি 50 পড়ল প্রায় 214 পয়েন্ট। মানে এই সংখ্যাগুলোই বলে দিচ্ছে পতনটা কতটা মারাত্মক ছিল। তাহলে আসল কথাটা কি বলুন তো? এই যে পতনটা, এর শুরুটা কিন্তু ভারতে হয়নি। এর আসল কারণটা লুকিয়েছিল হাজার হাজার মাইল দূরে, মানে বিশ্বের সবচেয়ে বড় ইকোনমিতে। আমেরিকার বাজারে এই যে টালমাটাল অবস্থা, তার পেছনে কিন্তু মূলত 4টে কারণ ছিল। 1, ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য ইন্টারেস্ট রেট বাড়ানোর ভয়। 2, রিসেশন বা মন্দার একটা আশঙ্কা। 3 নম্বর হল এনভিডিয়া বা অ্যাপেলের মতো বড় বড় টেক স্টকগুলোতে প্রফিট বুকিং, মানে সবাই লাভ তুলে নিচ্ছিল। আর 4 নম্বর, ইয়েন ক্যারি ট্রেডের একটা বড়সড় প্রভাব। আচ্ছা, এই ইয়েন ক্যারি ট্রেড জিনিসটা আবার কি? এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। সহজ করে বললে, ইনভেস্টররা জাপান থেকে খুব কম সুদে ইয়েন লোন নেয়, আর সেই টাকাটা আমেরিকার মতো মার্কেটে ইনভেস্ট করে, যেখানে রিটার্ন অনেক বেশি। কিন্তু যেই না জাপানের সুদের হার বাড়তে শুরু করে, অমনি তারা আমেরিকান মার্কেট থেকে শেয়ার বেচে টাকা তুলে সেই লোন শোধ করতে শুরু করে। আর এর ফলে মার্কেটে একটা সেলিং প্রেশার তৈরি হয়। তো আমেরিকার এই সমস্যাগুলো কিভাবে ঢেউয়ের মতো করে এসে ভারতের বাজারে ধাক্কা দিল? চলুন এই কানেকশনটা একটু খুঁজে বের করা যাক। ব্যাপারটা আসলে একটা চেইন রিয়াকশনের মতো। দেখুন, যখনই আমেরিকার বাজারে রিসেশনের ভয় তৈরি হয়, তখন বিদেশি বিনিয়োগকারীরা কি করে? তারা ইন্ডিয়ার মতো এমার্জিং মার্কেট থেকে টাকা তুলে নিতে শুরু করে। আর এর প্রথম আর সবচেয়ে বড় ধাক্কাটা এসে লাগে আমাদের আইটি সেক্টরে। তারপর ডলার বেরিয়ে যেতে থাকায় রুপি দুর্বল হয়ে পড়ে। আর সবশেষে এই সব গ্লোবাল নেগেটিভ খবর দেখে আমাদের এখানকার রিটেল ইনভেস্টার্সরাও প্যানিক করে শেয়ার বেচতে শুরু করেন। ব্যাস। এখন প্রশ্ন হল, আইটি সেক্টরের ওপরই কেন প্রথম ধাক্কাটা লাগে? কারণটা খুব সহজ। আমাদের দেশের যে বড় বড় আইটি জায়ান্ট, মানে টিসিএস, ইনফোসিস, ওয়েপ্রো, এদের রেভিনিউয়ের একটা সিংহভাগে আসে আমেরিকা থেকে। তাই আমেরিকার ইকোনমিতে যদি সামান্য মন্দার আঁচও লাগে, তার সরাসরি এফেক্ট এসে পড়ে এই কোম্পানিগুলোর স্টকের ওপর। একটা কথা কিন্তু মার্কেটে খুব চলে, মার্কেট লজিকের চেয়ে সাইকোলজিতে বেশি চলে। আর এটা একদম সত্যি। যখন ভয় বা প্যানিক ছড়িয়ে পড়ে, তখন বিক্রির চাপটা আসল কারণের থেকেও অনেক বড় হয়ে যায়। মানে বিশ্বজুড়ে যখন একটা নেগেটিভ খবর ঘুরতে থাকে, তখন সাধারণ বিনিয়োগকারীদের মনেও একটা আতঙ্ক তৈরি হয়, আর তারাও বিক্রি করতে শুরু করে। কিন্তু এত সব গ্লোবাল ঝামেলার পরেও একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো, ইন্ডিয়ান মার্কেটের কিন্তু নিজস্ব একটা শক্তি আছে, একটা ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আছে। এর মূল কারণটা হলো
ভারতের নিজস্ব ইকোনমি আর জিডিপি গ্রোথ কিন্তু বেশ স্ট্রং, আর এটাই একটা বাফারের মতো কাজ করে। এই জন্যই তো আমরা প্রায়ই দেখি যে ইন্ডিয়ান মার্কেট হয়তো পড়ে, কিন্তু আমেরিকার বাজারের তুলনায় কম পড়ে আর রিকাভারও করে অনেক তাড়াতাড়ি। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়াচ্ছে, গ্লোবাল মার্কেটের এই দুর্বলতা সত্ত্বেও ভারতের অর্থনীতির এই ভেতরের শক্তিটা কি তাকে নিজের পায়ে ভর করে এগিয়ে যেতে সাহায্য করবে? এই যে গ্লোবাল কানেকশন আর লোকাল ইকোনমির শক্তি, এই দুটোর টানাপোড়েনই কিন্তু ঠিক করে দেবে যে ভবিষ্যতের বাজার কোন দিকে যাবে।